নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। সকাল থেকে যে বিশেষ খবরের দিকে আজকে নজর ছিল, আরজিকর কাণ্ডে ধৃত যাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত, সেই ধৃত সঞ্জয় রায়, তাকে আজকে সাজা ঘোষণা করা হয়েছে। বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণা করেছে, তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন হাই নিউজের অ্যাসোসিয়েট এডিটর শান্তম চক্রবর্তী। শান্তমদা, বলতে বসেছি সেই বিষয়টা নিয়ে বহু বহু নিউজ প্রিন্ট খরচ হয়েছে, বহু কাগজ, বহু কালি খরচ হয়ে গিয়েছে, বহু আমাদের বিভিন্ন যে সংবাদ মাধ্যমগুলি, সেই সংবাদ মাধ্যমগুলির ওয়াচ আওয়ার চলে গিয়েছে, বিভিন্ন ডিজিটাল সংবাদ মাধ্যম, সেখানে বহু বহু মানুষ নানান রকম মন্তব্য করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সেই মামলা, অর্থাৎ অভয়া মামলা নামে যাকে অভিহিত করা হচ্ছে, হাই নিউজ কিন্তু শুরুর দিন থেকেই তিলোত্তমার বিচার চেয়েছিল এবং শুরুর দিন থেকেই যে দাবিতে মুখর হয়েছিল মানুষ, শুধুমাত্র এই শহরের, কলকাতা শহরের মানুষ নয়, সেই সঙ্গে সঙ্গে এই রাজ্যের মানুষ, এই গোটা দেশের মানুষ, হয়তো সেই রেশ পৌঁছেছিল বিদেশেও। এবং আমরা দেখেছিলাম 9ই আগস্ট এই ঘটনা সকালে আমাদের সামনে আসার পর, অর্থাৎ আরজিকরের যে জুনিয়র ডাক্তার, তার নির্যাতনের খবর, তার মৃত্যুর খবর সামনে আসার পর, সেই নক্কারজনক ঘটনার ধিক্কারে গোটা দেশ কিন্তু ধিক্কার দিয়েছিল। এবং সেই সঙ্গে সঙ্গে রিক্লেম দ্য নাইট, তোমার খেয়াল থাকতে পারে যে গত 14ই আগস্ট যে ঘটনা ঘটেছিল রাতে, শহরের মানুষ শুধুমাত্র নয়, সেই সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন জায়গাতেও মহিলারা রাত দখল করেছিলেন, আর সেই রেশ গিয়ে পৌঁছেছিল কিন্তু বিদেশের মাটিতেও, সেখানেও কিন্তু রিক্লেম দ্য নাইট পালন করা হয়েছিল। সেই মামলার রায় ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। আমি তোমার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখবো, সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1, এই 3টি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করেছিল, কারণ তারা, সিবিআই এর তরফে তাদের যে আইনজীবী, তারা বলেছিলেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা যে কোর্ট প্রসিডিংস হয়েছে, সেই বিষয়টা তুলে ধরছি। নির্যাতিতা চিকিৎসক ডিউটিতে ছিলেন, তিনি শুধু রোজগার করতে যাননি, মানুষকে সাহায্য করতে গিয়েছিলেন, MBBS পাশ করেছেন। এই ঘটনায়, অর্থাৎ ধর্ষণ এবং হত্যাকাণ্ডে সবাই বিস্মিত। শুধু নির্যাতিতার পরিবার এক সদস্যকে হারায়নি, এক চিকিৎসককে হারিয়েছে সমাজ। সমগ্র সমাজ এই ঘটনায় নড়ে গিয়েছে। যাদের মেয়ে বাইরে কাজে যাচ্ছেন বা অন্য কোনো কারণে বাইরে যাচ্ছেন, এই ঘটনা সেই সমস্ত কন্যা সন্তানের মা বাবাকে ভাবিয়ে তুলেছে। 3টির মধ্যে 2টি অপরাধে সর্বোচ্চ শাস্তি হতে পারে। কঠিন শাস্তির প্রার্থনা করছি আমরা। সমাজে বার্তা দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, এমনটাই বলেছিলেন সিবিআই এর আইনজীবী। অন্যদিকে সঞ্জয় রায়ের আইনজীবী বলেছিলেন যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলা হচ্ছে, সেটা হতে পারে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের কয়েকটি মামলার কথা উল্লেখ করেন আইনজীবী এবং বিরলের মধ্যে বিরলতম অপরাধ সম্পর্কে বলেন সঞ্জয় রায়ের আইনজীবী। এবং তারপর বলেন যে প্রমাণ সংক্রান্ত আবেদন আগেও আপনার কাছে জানিয়েছি, মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ দেওয়ার কথা বলা হয়েছে আইনে। প্রথমেই মৃত্যুদণ্ড নয়, সংশোধনের সুযোগ দিতে হবে। যেখানে সংশোধনের সুযোগ নেই, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে, এমনটাই বলেন সঞ্জয় রায়ের আইনজীবী। এবং এরপর বিচারক অনির্বাণ দাস, শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস, তিনি বলেন যে মৃত্যুদণ্ড কেন নয় সেটাই আপনি বলছেন। সঞ্জয়ের আইনজীবী বলেন ওকে বাঁচানোর একটা শেষ সুযোগ আমাদের, অর্থাৎ মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প শাস্তির আবেদন জানানো হয়েছিল। আর সেই মতোই যেরকমটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66, 103-এর 1, এই 3টি ধারায় দোষী সাব্যস্ত হওয়ার পর সিবিআই এর মৃত্যুদণ্ডের সওয়াল থাকলেও শ্রীপর্ণা, বিচারক অনির্বাণ দাস কিন্তু আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে জরিমানাও করা হয়েছে 50,000 টাকা। জরিমানার অর্থ দিতে না পারলে আরও 5 মাসের অতিরিক্ত কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। এবং এই ছাড়াও ধর্ষণের জন্য 7 লক্ষ এবং হত্যার জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ তার পরিবারকে দেওয়ার কথা, মোট 17 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। বিচারক অনির্বাণ দাস বলেন যে রাষ্ট্রের দায়িত্ব নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের রায় শুনেছেন এবং তিনি জানিয়েছেন, শ্রীপর্ণা তোমার মাধ্যমেই আমি দর্শকদের জানিয়ে রাখবো, পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য আমরা অবশ্যই শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি দোষীর ফাঁসি চেয়েছিলেন এবং তিনি বলেন যে আমরা ফাঁসির দাবি করেছিলাম, কি করে জানি না, আমাদের হাতে কেসটা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার করে নিতাম। তোমার মনে থাকতে পারে এর আগে বেশ কয়েকটি ধর্ষণ এবং হত্যার ঘটনা, সেখানে রাজ্য পুলিশ কিন্তু তদন্ত করেছিল এবং সেখানে অন্তত 3টি ঘটনার ক্ষেত্রে আজকে সকালে মুর্শিদাবাদে যাওয়ার আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সেই 3টি ক্ষেত্রে কিন্তু ফাঁসির ব্যবস্থা করা হয়েছিল, অর্থাৎ ফাঁসির অর্ডার রাজ্য সরকার করাতে পারে না।
রাজ্যের মুখ্যমন্ত্রীও করাতে পারেন না। সেটা বিচার ব্যবস্থার উপর, আদালতের উপর নির্ভর করে। এক্ষেত্রে শিয়ালদহ আদালত যে রায় দিল তাতে নির্যাতিতার পরিবার অর্থাৎ তিলোত্তমার পরিবার খুশি কিনা জানা নেই, তবে তারা হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আরও যারা দোষী বলে তারা দাবি করেছেন, আজকেও বিচারালয়ের সামনে তারা দাবি করেছেন, তাদের শাস্তির দাবিতে এবার হয়তো তারা মুখর হবেন, কারণ অ্যাপিলেট কোর্টের রাস্তা কিন্তু খোলা রইল। শ্রীপর্ণা, ধন্যবাদ শান্তমদা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, দীর্ঘদিনের টানাপোড়েন এবং আজ অর্থাৎ সোমবার রায় ঘোষণা ছিল। সোমবার শাস্তির দোষী যে সঞ্জয় রায়, তার কি শাস্তি হতে পারে সেই শাস্তির ভিত্তিতেই কিন্তু আজকে বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু দোষীকে সাব্যস্ত করেছেন, তিনি আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন। তার আগে 12:30টায় বিচারক তিনি ছিলেন অনির্বাণ দাস। তার আগে এটাও জানিয়ে রাখবো, আদালতে কি সওয়াল করেছিলেন সিবিআই এবং সঞ্জয়ের আইনজীবীরা, তারাই বা কি বলেছেন, বিচারক কি বলেছেন। সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। নির্যাতিতা চিকিৎসক ডিউটিতে ছিলেন, তিনি শুধু রোজগার করতে যাননি, মানুষকে সাহায্য করতে গিয়েছিলেন। এমবিবিএস পাশ করেছেন। এই ঘটনায় সবাই বিস্মিত। শুধু নির্যাতিতার পরিবার এক সদস্যকে হারায়নি, এক চিকিৎসককে হারিয়েছে এই সমাজ। সমগ্র সমাজ এই ঘটনায় নড়ে গিয়েছে। যাদের মেয়ে বাইরে কাজে যাচ্ছেন বা অন্য কোনো কারণে বাইরে যাচ্ছেন, এই ঘটনা সেই সমস্ত কন্যা সন্তানের মা বাবাকে ভাবিয়ে তুলেছে। 3টির মধ্যে 2টি অপরাধে সর্বোচ্চ শাস্তি হতে পারে। কঠিন শাস্তি প্রার্থনা করেছিলেন তারা। সমাজে বার্তা দেওয়ার জন্য সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। শনিবার দিনকেই কিন্তু বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু এই যে আরজিকর ঘটনায় যে দোষী সঞ্জয় রায়কে কিন্তু 64, 66, 103-এর এক ধারায় কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং এই 3টি ধারাতে তার সাজা হতে পারত যাবজ্জীবন কারাদণ্ড অথবা তার ফাঁসি। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ফোন লাইনে রাহুল সিনহা। আপনাকে স্বাগত হাই নিউজে। আমি শ্রীপর্ণা রয়েছি। আমি সরাসরি আপনার কাছে জানতে চাইবো, সিবিআই এই যে আরজিকরের গোটা ঘটনা, সেখানে সিবিআই কিন্তু দোষীর মৃত্যুদণ্ড চেয়েছিলেন, কিন্তু সেখানে বিচারক আজকে তাকে দিলেন আমৃত্যু কারাদণ্ড। আপনার কি প্রতিক্রিয়া? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রাহুল দা, আমি শান্তম বলছিলাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রাহুল দা, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিচারক অনির্বাণ দাস আজ সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। সিবিআই মৃত্যুদণ্ড চেয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফাঁসির সাজা চাই, পথেও নেমেছিলেন, অনেক মহল থেকেই সেরকমটাই চাওয়া হচ্ছিল, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টকে আপনারাও চাইছিলেন। আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, বিষয় হচ্ছে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হোক, সেটা সকলেই চেয়েছে, যেমন তেমনি সবাই এটা চাইছে যে সঞ্জয় রায় তো একা নয়, এই ঘটনা একা কেউ ঘটাতে পারে না। পুলিশ এবং প্রশাসনের বাধায় প্রমাণ তথ্য সমস্ত লোপাট করার পর সঞ্জয় রায়ের নামই শুধু সামনে বেঁচে আছে। যদিও এখনো ইনকোয়ারি চলছে, আমি মনে করি যে ইনকোয়ারিতে হয়তো আসল আরো অপরাধীর নাম চলে আসবে। তার কারণ কেউ বিশ্বাস করবে না যে সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটিয়েছে, এবং তার সাথে পেছনে যে অঙ্গুলি হেলন করেছে, যার নির্দেশে এই ঘটনা ঘটেছে, সেই ব্যক্তিরও সামনে আসা দরকার, আর মানুষ তার দিকে তাকিয়ে আছে। সেই জন্য সঞ্জয় রায় এখন একটা গৌণ বিষয় যা হয়ে দাঁড়িয়েছে, মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সঞ্জয় রায়ের সঙ্গে ছিল কারা এবং কার নির্দেশে সঞ্জয় রায় এবং তার টিম এই কাজ করেছে, সেই জিনিসটা সামনে আসা দরকার। আমরা তারই অপেক্ষায় রয়েছি এবং আমরা মনে করি যে শেষ পর্যন্ত সত্যকে আড়াল করার হাজার চেষ্টা করেও
সত্য ওর সামনে চলে আসবেই। অনেক ধন্যবাদ রাহুল দা আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা রাহুল সিনহা। শ্রীপর্ণা, একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রাহুল সিনহাও কিন্তু সেটাই বললেন যে এর পিছনে যারা যারা জড়িত, একাধিক মানুষের শাস্তির দাবি জানিয়েছেন তিনি, একাধিক মানুষের সঙ্গে জড়িত থাকতে পারে সেরকমটাই বলেছেন। খেয়াল থাকতে পারে যে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন দোষীর শাস্তির দাবিতে এই আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই সময়ে যে মঞ্চ, সেই মঞ্চতেও কিন্তু লেখা ছিল দোষীদের শাস্তি চাই। সেই দোষীদের শুধুমাত্র দোষীতে প্রমাণিত হলো, পর্যবসিত হলো বলা যেতে পারে। কারণ কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল শুধুমাত্র একজন, সেই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, তাকে ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলাটা ভুল হবে। সিবিআই গ্রেপ্তার করেছিল আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে, কিন্তু তাদেরকে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে না পারার দায়ে তাদেরকে জামিন দিতে বাধ্য হয় সিবিআই। এক্ষেত্রে শুধুমাত্র সঞ্জয় রায় দোষী সে কথাটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন বিচারক অনির্বাণ দাস, শিয়ালদহ আদালত জানিয়ে দিয়েছে পরিষ্কার করে। কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায়ই যে দোষী সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। সেই কারণেই হয়তো রাহুল সিনহা বললেন যে তদন্ত এখনো পর্যন্ত চলছে। শ্রীপর্ণা, ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানাবো যে শনিবার দিনকে কিন্তু বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এই গোটা ঘটনায় দোষী কিন্তু সঞ্জয় রায়, তাকে কিন্তু 64, 66, 103-এর এক ধারায় তাকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক অনির্বাণ দাস। এবং সেই বিচারকের সেই কথা শুনে কিন্তু হতাশায় ভুগছিলেন সঞ্জয়, এবং তারও পাশাপাশি কিন্তু সেদিন রাতে তিনি কোনো খাবারও খাননি। কিন্তু রবিবার দিনকে তিনি দেখা গেল রবিবার দিনকে কিন্তু স্বাভাবিক ছিলেন সঞ্জয়, খাবার খেয়েছেন, তিনি কিন্তু ক্যারাম খেলেছেন, তিনি কিন্তু ঘুরেছেন, কিন্তু তিনি বারবার দাবি করছেন তিনি দোষী নন। এই ঘটনায় শনিবার দিনকেও সঞ্জয় রায়ের দাবি ছিল তিনি এই ঘটনায় দোষী নন, তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে অন্যায়ভাবে। এবং সোমবার দিনকেও কিন্তু বিচারকের কাছে তিনি যে বক্তব্য পেশ করেছেন সেখানেও কিন্তু তিনি বলছেন যে তিনি দোষী নন। আপনাদেরকে আরো একবার জানাবো যে সেখানে কিন্তু কি কনভারসেশন হয়েছিল, আদালতে কি সওয়াল করেছে সিবিআই, সঞ্জয়ের আইনজীবীদের কি বলেছেন বিচারক। সিবিআইয়ের আইনজীবী তিনি বলছেন এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা। নির্যাতিতা চিকিৎসক ডিউটিতে ছিলেন, তিনি শুধু রোজগার করতে সেখানে যাননি, মানুষকে সাহায্য করতে গিয়েছিলেন। MBBS পাশ করেছেন এবং এই ঘটনায় সবাই বিস্মিত। শুধু নির্যাতিতার পরিবার এক সদস্যকে হারায়নি, এক চিকিৎসককে হারিয়েছে গোটা সমাজ। সঞ্জয়ের আইনজীবীর দাবি ছিল বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলা হচ্ছে, তা হয়তো হতে পারে, মৃত্যুদণ্ড দেওয়ার কথাও কিন্তু বলা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। স্বাগত। জানতে চাইব সেটা হচ্ছে যে বিরলের মধ্যে বিরলতম হিসেবে সিবিআই চেয়েছিল মৃত্যুদণ্ড, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট দেননি শিয়ালদহ আদালতের বিচারক। তিনি আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেছেন এবং তারপর সঞ্জয় রায় বাইরে বেরিয়ে এসে বলেছেন যে বদনাম হয়ে গেল ছলো ছলো চোখে। কিভাবে দেখছেন গোটা ঘটনাটাকে, প্রতিক্রিয়া কি? দেখুন, আমরা তো প্রথম থেকেই বলছি এবং আমরা এটা জানি, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারক তো সবসময় বিচার করেন তার তথ্য প্রমাণের ভিত্তিতে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ মানে কলকাতা পুলিশের প্রথম দিক থেকে যে কর্মকাণ্ড ছিল তাতে পরিষ্কার হয়েছে সঞ্জয় রায় একা নয়, এর পেছনে আরো বড় মাথারা রয়েছে। কারণ একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, এটা যে কোনো সাধারণ একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে। তো ফলে কাকে আড়াল করতে চেয়েছিল কলকাতা পুলিশ এবং সিবিআই তাতে মান্যতা দিল। তো ফলে এটা দেখুন, সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে সে নিয়ে আমাদের কিছু বলার নেই, সঞ্জয় রায়ও অপরাধী, কিন্তু সঞ্জয় রায় একা কি অপরাধী এই প্রশ্নটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। ফলে এটা এত সহজে মানুষের মন থেকে মুছে যাবে না।
অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সৌম্য আইচ রায়, কংগ্রেস নেতা। তিনিও বললেন যে এটা এত সহজে মানুষের মন থেকে মুছে যাবে না। শ্রীপর্ণা, অবশ্যই এটা বোধহয় একটা দীর্ঘস্থায়ী ক্ষত হয়ে রইল আমাদের মধ্যে। গত 8ই অগস্ট রাত্রে ডিউটি করতে গিয়েছিলেন যে মেয়েটি, সেই তরুণী চিকিৎসক, 9 তারিখ তার মৃতদেহ পাওয়া যাবে, অত্যাচারের চিহ্ন পাওয়া যাবে তার সারা শরীরে। সেটা বোধহয় শুধুমাত্র তার পরিবার যে ভাবতে পারেননি তেমনটাই নয়, আমরা কেউই হয়তো ভাবতে পারিনি। আর তাই এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এমনটাই দাবি করেছিলেন সিবিআইয়ের। তুমি একটু আগে বলছিলে সিবিআইয়ের আইনজীবী তেমনটাই বলেছিলেন, কিন্তু এবং সেই সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে আজকের কোর্ট প্রসিডিংসে নির্যাতিতার পরিবারের যে আইনজীবী তিনিও বলেছেন যে একজন সিভিক ভলান্টিয়ার, হাসপাতাল যাকে বিশ্বাস করে হাসপাতালের মধ্যে প্রবেশ করতে দিয়েছিল, তিনি সেখানে এই কাজটি করেছেন। পুরো বিষয়টি তিনি জানতেন। আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করছি। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি সেটি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু আমৃত্যু কারাদণ্ড অর্থাৎ লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন তিনি ততদিন কারান্তরালেই থাকতে হবে, সেটাও কিন্তু প্রায় একই রকম যথেষ্ট একটা গুরুতর শাস্তি বলা যেতে পারে। তবে কেউ কেউ হয়তো এই গুরুতর শাস্তির চাইতেও গুরুতর কোনো শাস্তির দাবি করছিলেন বা চাইছিলেন, তারা হয়তো খানিকটা হতাশ হলেন। এবং এরপরেও তদন্ত প্রক্রিয়া লেগে থাকবে। আমরা সমাজের বিশিষ্ট জনদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে জানবার চেষ্টা করছি যে তারা ঠিক কি ভাবছেন এই বিষয়টা সম্পর্কে। এই বিষয়টা অর্থাৎ যে শাস্তি আজ ঘোষণা করেছে শিয়ালদহ আদালত, এখানেই কি তদন্ত থেমে গেল? এখানেই কি সেই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস, সেই কথাটা বলা থেমে গেল? সেই বিষয়টাই কিন্তু আমরা একটু বোঝবার চেষ্টা করছি। সমাজের বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে আইনজীবী, তাদের কাছ থেকে একটুখানি বোঝবার চেষ্টা করব যে এই রায়ের ফলে, এই শাস্তি দানের ঘোষণার পরে তাঁরা কি ভাবছেন। শ্রীপর্ণা, একদমই। তার আগে এক নজরে আমরা জেনে নেব বিচারক অনির্বাণ দাস এবং আসামি সঞ্জয় রায়ের কি কথোপকথন হয়েছে। বিচারকের কথায় আগের দিনই বলেছিলাম ধর্ষণের জন্য আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, ধর্ষণের সময় আঘাতে মৃত্যু হলে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড হতে পারে, খুনের দায়ে আপনার শাস্তি হতে পারে, এগুলো সবই আপনাকে জানানো হয়েছে। আপনার বক্তব্য থাকলে জানান। সঞ্জয় রায়ের কথায় আমি খুন বা অন্য কিছুই করিনি, আমি কোনোটাই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি আগের দিনও বলেছি আমি যেটা শুনেছি এতে প্রমাণ কিছু নষ্ট হয়েছে, আমি জানতাম না। আগের দিনই বলেছিলাম আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সেটা নষ্ট হয়নি, আমি নির্দোষ। আপনাকে আগেও বলেছি যে কিভাবে আমাকে মারধর করা হয়েছে, যার যা ইচ্ছে করেছে, অত্যাচার করা হয়েছে, সাইন করানো হয়েছে। শ্রীপর্ণা, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অধ্যাপক বিশ্বজিৎ দাসের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক তথা মিডিয়া সায়েন্সের অধ্যাপক, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আপনাকে স্বাগত। এই মুহূর্তে যে ঘটনা সবচাইতে বড় ঘটনা, হ্যাঁ অবশ্যই সেই ঘটনাটি হচ্ছে যে রায়দান হয়ে গিয়েছে ইতিমধ্যে। গত শনিবারই শাস্তির কথা বলা হয়েছিল, যে শাস্তির ঘোষণা হলো আজ অর্থাৎ সোমবার, এবং সেই শাস্তিতে দেখা গেল আমৃত্যু কারাদণ্ডের সাজাই দিলেন বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে। আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, মানে রাজ্যের মানুষের এটা দীর্ঘদিন ধরে তারা ভাবছিলেন যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় শুধু নয়, ঘৃণ্য ঘটনা। ধর্ষণ করে তাকে খুন করা, এবং কর্মক্ষেত্রে ধর্ষণ এবং খুনের ঘটনা কিন্তু বিরলতম ঘটনা। আজকে সিবিআই চেয়েছিল বিরল ঘটনা বলে, কিন্তু বিচারক আইনের বিভিন্ন ধারা অনুযায়ী দেখেছেন যে এখানে তাকে চরম মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সেক্ষেত্রে অবশ্যই তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ এই অন্যায়ের যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটা দেওয়া হয়েছে। কিন্তু এর পাশাপাশি জনসাধারণের মনে একটা অসন্তোষ রয়েছে যে শুধুমাত্র সঞ্জয় একা দায়ী কিনা, এবং বারবার সিবিআই এর উপরে আঙুল তোলা হচ্ছে সঞ্জয় ছাড়া অন্য যারা এর সঙ্গে যুক্ত তাদের কেন চিহ্নিত করা হচ্ছে না। আমরা দেখেছি এর আগে সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলা হয়েছে, কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়া পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এ কৃতিত্ব কার? এই যে একটি তদন্ত করে শাস্তি দেওয়া, সিবিআই যেদিন থেকে তদন্তের দায়িত্ব নিল ঠিক তার আগে কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করেছে
এবং সঞ্জয়কে অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত করে কলকাতা পুলিশ তাদের তদন্ত শুরু করেছিল। সেই তারই পূর্ণতা পেল আজকে সিবিআই যে তদন্তের ভিত্তিতে রিপোর্ট দিয়েছে এবং কলকাতা মানে শিয়ালদা আদালত সেই রিপোর্টের মান্যতা দিয়েই আজকে তাকে মৃত্যু কারাদণ্ডের যে রায় দিলেন। এই রায়ে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি, কিন্তু প্রত্যেকে চেয়েছিল যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, চরম শাস্তি এবং সেই মৃত্যুদণ্ড। এখন এই মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। কি কি কারণে? বিচার ব্যবস্থায় আদালতের যে বিচারপতি তিনি জানিয়েছেন যে এটি বিরলতম ঘটনা, বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, সেই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না, মৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। একদমই, অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক বিশ্বজিৎ দাস আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক তথা মিডিয়া সায়েন্সের অধ্যাপক। একটা বিষয় কিন্তু বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যেমনটা আমরা দেখেছিলাম হেতাল পারেখ হত্যা মামলা, সেখানেও কিন্তু একই রকমভাবে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল, খেয়াল থাকতে পারে 1990 সাল, আজ থেকে 34 বছর আগের একটি ঘটনা। এবং সেই সময় কিন্তু আমরা শুধু নয়, গোটা সমাজ বোধহয় হতচকিত হয়ে গিয়েছিল এরকম একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং তার ফাঁসির যে আবেদন, সেই ফাঁসির যে নির্দেশ, সেই নির্দেশের বিরুদ্ধে সওয়াল করে ফাঁসির রদের জন্য আবেদনও পর্যন্ত করা হয় রাষ্ট্রপতির কাছে, কিন্তু সেই আবেদন মেনে নেওয়া হয়নি। কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু কিন্তু হলো না। এক্ষেত্রে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস মৃত্যুদণ্ড দিলেন না, কিন্তু আমৃত্যু কারাদণ্ড দিলেন, অর্থাৎ লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। যেহেতু 3টি ধারা 64, 66 এবং 103(1) ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর এই 3টি ধারায় দোষী সাব্যস্ত হয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, কিন্তু সেক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারত। কিন্তু বিচারক মনে করেছেন যে মৃত্যুদণ্ড নয়, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হবে। বিচারকের রায় অবশ্যই শিরোধার্য। এবার দেখতে হবে শ্রীপর্ণা যে পরবর্তীতে তার পরিবারের তরফে, অর্থাৎ নির্যাতিতার পরিবারের তরফ থেকে কোনো ব্যবস্থা, কোনো আদালতে ফের অ্যাপিল করা হয় কিনা, আবেদন করা হয় কিনা, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কারণ উচ্চতর আদালতে অ্যাপিল করবার কিন্তু জায়গা রইল। আজকে যদিও বিচারক অনির্বাণ দাস বলেছেন যে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী সুপ্রিম কোর্ট কোনো কোনো ক্ষেত্রে নিম্ন আদালতের দেওয়া রায় অর্থাৎ মৃত্যুদণ্ড বহাল করেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে খারিজও করেছে। সেরকমটাও কিন্তু উদাহরণ রয়েছে ভারতীয় আইনের ডায়েরি যদি ঘাঁটা হয় তাহলে সেখানে দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সাহিত্যিক তথা সমাজকর্মী কাবেরী রায়চৌধুরীর সঙ্গে। কাবেরীদি, স্বাগত জানাই আমাদের হাই নিউজে। এই মুহূর্তে যেটা জানতে চাইব সেটা হচ্ছে, মৃত্যুদণ্ড দেননি বিচারক, কিন্তু আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, যে দোষী সাব্যস্ত হয়েছিল গত শনিবারই, যাকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। আপনার প্রতিক্রিয়া কি? নমস্কার। আমার বক্তব্য, আমি কেন, আমার মনে হয় একটা খুশি হয়েছে এই রায় দাবি। এখন আমাদের বিচারের উপর আস্থা রাখতে হবে, সুতরাং এটা তেমন কিছু বলা উচিত নয়। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অবশ্যই মৃত্যুদণ্ডই আমরা আশা করেছিলাম। এবং অনেকে হয়তো বিরোধিতা করে বলবে যে রাষ্ট্র কেন ডিসিশন দেবে, কিন্তু একটি মেয়েকে যখন বেঁচে থাকার কোনো অধিকার ছিল নেই, অধিকার রাখলেন, তখন একজন অপরাধীরও আমার মনে হয় বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবং এটা তো খুব ইনকমপ্লিট একটা সিদ্ধান্ত হলো, ইনকমপ্লিট একটা বিচার পদ্ধতি, বিচার প্রয়োগ হলো। কেননা শুধু তো সঞ্জয় রায়ই অভিযুক্ত বা অপরাধী, এটা আমরা সবাই জানি। বিশেষ করে যেখানে বলে দিয়েছে যে আরো অনেকেই জড়িত রয়েছে। আমি মর্মাহত এবং সমাজের ভবিষ্যৎ কি হবে ভেবে সত্যি চিন্তিত। কারণ কোন রাজনৈতিক দলকেই আমরা ভরসা রাখতে পারছি না। খুব পরিষ্কার করে বলছি যে সিবিআই যে সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা আমাদের ঘোষণা করেছিলেন, পেলাম না, ভেতরে যা কিছু বলছি আমরা সবাই খুব পরিষ্কার ভাবে বুঝতে পারছি বিষয় কি বলছি। ধন্যবাদ কাবেরীদি। আমাদের সঙ্গে ছিলেন সাহিত্যিক তথা সমাজকর্মী কাবেরী রায়চৌধুরী, এবং তিনিও বললেন যে তারা সর্বোচ্চ শাস্তি ভেবেছিলেন, যে তিনিও ব্যক্তিগতভাবে
হয়তো ভেবেছিলেন যে সর্বোচ্চ শাস্তি দেবেন আদালত, কিন্তু সেটা দেননি। কিন্তু এর পিছনে আরো অনেকে জড়িত রয়েছে সেরকমটাই দাবি কিন্তু আরো একবার উঠে এলো শ্রীপর্ণা। একদমই তাই, যে যখন ঘটনাটি ঘটে যে সেই এতগুলো মাস পেরিয়ে গিয়েছে, চিকিৎসক থেকে তিলোত্তমার বাবা মা থেকে গোটা সমাজ কিন্তু তাকিয়েছিল বিচার ব্যবস্থার দিকেই। সেই বিচার ব্যবস্থা গড়িয়েছে, শনিবার দিনকে রায় ঘোষণা হয়ে গিয়েছে। বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু বলেই দিয়েছিলেন 64, 66, 103-এর এক ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন তিনি, এবং তারপরও এই ঘটনায় এই প্রেক্ষিতে আরো অনেকেই দোষী থাকতে পারে এরকম কিন্তু অনেকেই মনে করছেন। পাশাপাশি কিন্তু সোমবার দিনকে তার কি শাস্তি হতে পারে সেই ঘটনা কিন্তু বলবেন, সেই বিচার তিনি দেবেন অনির্বাণ দাস তিনি কিন্তু জানিয়েছিলেন, এবং ইতিমধ্যে সেই তিনি জানিয়েছেন যে মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সিবিআই এর তরফে কিন্তু মৃত্যুদণ্ড চেয়েছিলেন, মৃত্যুদণ্ড চাওয়াই হয়েছিল সঞ্জয় রায়ের বিরুদ্ধে, কিন্তু বিচারক দিলেন মৃত্যু কারাদণ্ড। শ্রীপর্ণা, একটু বলবো অবশ্যই যে 162 দিনের মাথায় ঘটনা ঘটে যাওয়ার পর 162 দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছিলেন একমাত্র সঞ্জয় রায়, যাকে মনে রাখতে হবে কলকাতা পুলিশ কিন্তু তার পরের দিনই গ্রেপ্তার করেছিল। সিসিটিভির ফুটেজ দেখে তাকে পরের দিনই অর্থাৎ 10 তারিখেই গ্রেপ্তার করা হয়েছিল, এবং তাকে জেরা ইত্যাদি ইত্যাদি শুরু করেছিল। কিন্তু 5 দিনের মধ্যেই, 4 দিন পেরিয়ে 5 দিনের মাথাতেই সিবিআই এর হাতে চলে গিয়েছিল গোটা কেস, গোটা মামলা। এবং তারপর এই এত দিন ধরে মামলা প্রক্রিয়া চলবার পর 162 দিনের মাথায় তাকে দোষী সাব্যস্ত করা হলো, এবং 164 দিনের মাথায় তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সমাজকর্মী রঞ্জিত সুর রয়েছেন, তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আমরা। রঞ্জিত দা, স্বাগত জানাই। আমি শান্তম বলছি হাই নিউজ থেকে। আপনার কাছ থেকে যেটা জানতে চাইব সেটা হচ্ছে যে আরজিকর মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি, মৃত্যুদণ্ড দেননি বিচারক, কিন্তু আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আমরা নীতিগতভাবেই সে হচ্ছে মৃত্যুদণ্ডের বিরোধী। তো স্বাভাবিকভাবে মৃত্যুদণ্ড হয়নি, এটা আমাদের কাছে একদিকে স্বস্তির ব্যাপার। দ্বিতীয়ত আমরা এটা মনে করি যে, এবং সুপ্রিম কোর্টের একাধিক প্রচুর রায় আছে, ল কমিশনের অনেক রিপোর্টেও বলা আছে যেখানে সন্দেহের অবকাশ আছে সেখানে যে বেনিফিট অফ ডাউট সেটা অভিযুক্তের পাওয়া উচিত। তো এই ক্ষেত্রেও যে এই যে সঞ্জয় রায় এবং গোটা ঘটনার যে পরিপ্রেক্ষিত বা যে রিপোর্ট সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে প্রচুর সন্দেহ গোটা বিষয়টা থেকে, কোনোটাই পরিষ্কার নয়। এমনকি কোথায় অপরাধটা সংগঠিত হয়েছে সেটাও এখন পর্যন্ত পরিষ্কার ভাবে উঠে আসেনি। কাজে যেখানে এত সন্দেহের অবকাশ রয়েছে সেখানে মৃত্যুদণ্ড দেওয়াটাই খুব একটু অস্বাভাবিক ব্যাপার। সেই দিক থেকে আমরা এটা মনে করি যে বিচারক যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা যথাযথ। এক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়াটা অন্তত আইনের দিক থেকে এবং যে পরিপ্রেক্ষিত এবং সব দিক বিচার করে সঠিক হতো না। ধন্যবাদ রঞ্জিত দা। আমাদের সঙ্গে ছিলেন সমাজকর্মী রঞ্জিত সুর, এপিডিআর এর কর্মী রঞ্জিত সুর আমাদের জানালেন যে এক্ষেত্রে বেশ কিছু সন্দেহের অবকাশ রয়েছে, সেই কারণে আইনগত দিক থেকেই সঠিক সিদ্ধান্ত হয়েছে বিচারকের, এমনটাই মনে করছেন রঞ্জিত সুর। তবে সমাজের বিভিন্ন অংশের মানুষ কিন্তু নানান রকম মত পোষণ করছেন, আর সেটাই গণতন্ত্র। শ্রীপর্ণা, একদমই তাই। পাশাপাশি এটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ডে কিন্তু শুধুমাত্র আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়নি সঞ্জয় রায়কে, তার পাশাপাশি নিহত চিকিৎসকের পরিবারকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে 17 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ আদালতের। শনিবার দিনকেই বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু দোষীকে সাজা ঘোষণা করেছিলেন, যে তার কি সাজা হতে পারে, হয় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তা না হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। সোমবার দিন বেলা 12:30টার পর সেই রায় শোনানোর কথা হয়েছিল। 2:45 সঞ্জয় রায়ের কি শাস্তি হয়েছে বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়েছেন, তিনি তাকে আমৃত্যু কারাদণ্ড হিসেবে দণ্ডিত করেছেন। সিবিআই এর তরফে কিন্তু ধৃতের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছিল।
164 দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হয়েছে ধৃত সঞ্জয় রায়কে। শান্তমদা। হ্যাঁ শ্রীপর্ণা, 162 দিনের মাথায় আমি একটু সামান্য শোধন করতে হবে আর কি। সেটা হচ্ছে যে 162 দিনের মাথায় দোষী সাব্যস্ত করেছিলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস, এবং সেই সঙ্গে সঙ্গে 164 দিনের মাথায় তার শাস্তি ঘোষণা হলো। অর্থাৎ 9 তারিখ সকাল থেকে যদি কাউন্ট করা হয় তাহলে আজকে 164 দিন এবং আজ শাস্তি ঘোষণা করা হলো। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অনেকগুলো। এক, সেটা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে জড়িত অনেকেই থাকতে পারেন, সেরকমটাই আগের থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে সিবিআই এর তরফেও কিন্তু সেরকমটাই সন্দেহ প্রকাশ করছিল। তাহলে সঞ্জয় রায়কে জেরা করে শুধুমাত্র সঞ্জয় রায়ই ঘটনা ঘটিয়েছেন তেমনটাই কি মনে হলো সিবিআই এর, এবং সেই অনুযায়ী তারা নথিপত্র পেশ করলেন আদালতে? খেয়াল রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে আদালতের রায় সম্পর্কে কোনো প্রশ্ন তোলা যায় না। সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় এবং ভারতীয় বিচার ব্যবস্থায় অবশ্যই সেটা মানতে হবে যে অ্যাপিলেট কোর্টের বিষয়টা কিন্তু থেকেই যায়, এবং সেই অ্যাপিলেট কোর্টের এক্ষেত্রে কি ভূমিকা হবে সেক্ষেত্রে নজর রাখতে হবে অবশ্যই। নির্যাতিতার পরিবারের তরফ থেকে তারা আইনজীবীরা কি করেন সেদিকে নজর যেমন রাখতে হবে, সেই সঙ্গে সঙ্গে এদিকেও নজর রাখতে হবে যে সিবিআই এর এই যে তদন্ত প্রক্রিয়া, সেই সিবিআই তদন্ত প্রক্রিয়ায় কতটা খুশি হলো নির্যাতিতার পরিবার। কারণ সিবিআই ক্ষেত্রে তদন্ত করছিল, কারণ কোর্ট, আদালত, বিচারক, বিচারপতি তারা কখনো মাঠে নেমে তদন্তটি করেন না। তদন্তকারী সংস্থার উপর তাদেরকে নির্ভর করতে হয়, আর সেই নথিপত্রের উপর ভিত্তি করেই আদালত রায় দেয়। তো সেক্ষেত্রে সেই প্রশ্নটাও যেমন থেকে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে এই ঘটনার যে জটিলতা, অর্থাৎ যেখানে হত্যা করা হয়েছে সেখান থেকে এনে অন্যত্র সরানো হয়েছে কিনা, সেটা একা সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব কিনা। এক্ষেত্রে সঞ্জয় একটা কথা বলেও ছিল যেদিনকে, তোমার খেয়াল থাকতে পারে যে যেদিনকে যে ঘটনাটি, যে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি সামনে এলো, সেদিনকেও সে চিৎকার করে বলেছিল যে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, তাহলে তো ছিঁড়ে সেটা সেখানে পড়ে থাকতে পারত। আজকেও এই রায় ঘোষণার আগে যখন অনির্বাণ দাস, বিচারক অনির্বাণ দাস এবং আসামি সঞ্জয় রায়ের কথোপকথন হয়, সেক্ষেত্রেও তিনি কিন্তু দাবি করেন যে, মানে সঞ্জয় রায় দাবি করেন যে আমি খুন বা অন্য কাজ কিছুই করিনি, আমি কোনোটাই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। তাহলে কি সত্যি সত্যি তিনি যা দাবি করছেন সেটা সত্যি? কিন্তু কোর্ট সেটা মানতে চায়নি, এবং সেক্ষেত্রে কোর্টের যে রায়, সেই রায়টি সামনে চলে এসেছে এবং বিচারক অনির্বাণ দাস তাকে শাস্তি দিয়েছেন। আদালতের এই নির্দেশ শুনে তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটিও কিন্তু অনেক কিছু বলে যায় শ্রীপর্ণা। তিনি কাঁদো কাঁদো অবস্থায় বিড় করে কিছু বলতে থাকেন। কোর্ট চত্বরে তাকে যখন দেখতে পাওয়া যায়, মানে কোর্টের ভেতরে তাকে যখন দেখতে পাওয়া যায়, তিনি বিড় করে কিছু বলতে থাকেন কাঁদো কাঁদো অবস্থায়। এবং সঞ্জয়ের আইনজীবী যখন তাকে বলেন যে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে সঞ্জয় বিড় করেই বলেন আমার তো খুব বদনাম হয়ে গেল। অর্থাৎ বদনামের বিষয়টি তিনি কিন্তু ভাবছেন শ্রীপর্ণা। সেক্ষেত্রে এটা কতদূর পর্যন্ত আরো জল গড়াবে, এই মামলা আরো অন্য রং দেখাবে কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের শ্রীপর্ণা। একদমই তাই। ধন্যবাদ শান্তমদা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।